স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। দলের ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, সব কিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে। সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে শুরু হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ। হানি ফ্লাইওভার, কাঁচপুর, গাউসিয়া, নরসিংদী, ভৈরব হয়ে লং মার্চ যাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত। কর্মসূচিতে নেতাকর্মীরা যাবেন গাড়িবহরে, পথে যোগ দেবেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। পরে ভৈরবে পৌঁছানোর পর সমাবেশ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও একটি সমাবেশের মাধ্যমে শেষ হবে লং মার্চটি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে এসব কর্মসূচি পালন করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আমরা প্রতিটা গাড়ি স্টিকার থাকবে, যেহেতু সামনে টোল সম্মিলিত গাড়িগুলো টোল দিতে হবে না। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা দিল্লির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ ও রোড ম্যাপ ঘোষণার পরই যৌক্তিক সময় নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত। পাশাপাশি প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ রাখার দাবি করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনের দলের এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। বলেন, সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। ফ্যাসিস্টদের সতর্ক করে বলেন, দেশের মানুষ কোনো চোখ রাঙানিকে এখন আর পরোয়া করে না। তবে দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আমির। জাতীয় স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। বাংলাদেশের জুলাই আগস্ট গণহত্যার মামলাকে বিচারের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক, আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টোবি ক্যাডম্যান। বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক, আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টোবি ক্যাডম্যান। বৈঠক করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। পরে গণমাধ্যমকে ব্রিফ করেন টোবি। বলেন, এই মামলাকে অত্যন্ত জটিল প্রক্রিয়া অভিহিত করে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। এ সময় বেশ কিছু আইন সংশোধনের কথা উল্লেখ করেন। এর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান টোবি ক্যাডম্যানকে। What was very clear from my discussions with the interim government that অন্তর্বর্তী সরকারের সাথে আমার আলোচনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় বিচারের জন্য। বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হবে, স্বচ্ছ হবে তদন্ত প্রক্রিয়া, পেশাদারিত্ব মেনে চলা হবে আইন অনুযায়ী। গত দুদিন আমি আলোচনা করেছি, এখনও কিছু সংশোধন দরকার আইনের, অনেক কিছু করতে হবে এখনও। বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে, অনেক জটিল কেস এটা। any investigation, prosecution and trial will be transparent
নির্বাচন আয়োজনে জোরে সোরে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, তবে এখনই তারিখ ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন নির্ভর করে সংবিধান, সরকার, রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের সিদ্ধান্তের উপর। নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলের সাথে সরকারের সংলাপের পরই প্রয়োজন হলে ইসি সংলাপে বসবে বলেও জানান তিনি। আইন অনুযায়ী নতুন কমিশন গঠনের পর অনেকেরই মনে প্রশ্ন, কবে হবে সংসদ নির্বাচন? এরই মধ্যে কার্যক্রম শুরু করলেও নবগঠিত কমিশন থেকে আসেনি নির্বাচনী রোডম্যাপ। অপেক্ষা সংস্কারে গঠিত বিভিন্ন কমিশনের প্রতিবেদনের জন্য। চিত্তে শপথ করিতে তবে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরুর কথা জানান সিসি এএমএম নাসির উদ্দিন। প্রয়োজনে আভাস দিলেন আইন সংশোধনের। সিইসি বলেন, নির্বাচনের দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপের পর প্রয়োজন হলে সংলাপে বসবে ইসিও। অমুক মাসে অমুক বছরে হবে সেরকম কিছু আমি বলা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। সরকার যখন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে, আলোচনা করে একটা পর্যায়ে আসবে, তো আসলে তো তখন হয়তো নির্বাচন করার মতো একটা হয়তো পরিবেশ এসে যাবে। সেভাবেই আমরা কাজ করবো। নির্বাচন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার বক্তব্য তার ব্যক্তিগত মত বলেও জানান সিইসি। উনি বলছেন আমার ব্যক্তিগত মত, এবং প্রধান উপদেষ্টার অফিস থেকে বলে দিয়েছে যে এটা ব্যক্তিগত মত। ওই একজনের ব্যক্তিগত মত তো থাকতেই পারে, এটা নিয়ে আমি কমেন্ট করা বোধহয় ঠিক হবে না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বিঘ্নে ভোটের পরিবেশ নিশ্চিত করাই এখন কমিশনের প্রধান দায়িত্ব। মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে। নুপুর মাহমুদ, ডিভিসি নিউজ, ঢাকা। আজ মুন্সিগঞ্জ মুক্ত দিবস। 1971 সালের এই দিন মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ওই জনপদ থেকে পালিয়ে যায় হানাদার বাহিনী। মুক্তির আনন্দে পথে নেমে আসে হাজারো মানুষ। মুক্তিযুদ্ধের 9 মাস মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে নির্মম ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। 9 মে জেলার গজারিয়ায় চলে ইতিহাসের নির্মম গণহত্যা। রাতের আধারে সেদিন হত্যা করা হয় নিরস্ত্র নিরাপরাধ 360 জনকে। 4 ডিসেম্বর পাক সেনাদের 3টি বড় দলের সঙ্গে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের সাথে যুক্ত হয় মিত্র বাহিনীর বিমানবহর। চতুর্মুখী আক্রমণে পাকিস্তানি সেনারা পিছু হটে। এরপর থেকেই পাক হানাদার বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। 10 ডিসেম্বর বিকেল থেকে মুক্তিযোদ্ধারা শহরের সবচেয়ে বড় হানাদার ক্যাম্প সরকারি হরগঙ্গা কলেজের দিকে অগ্রসর হতে থাকে। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে 11 ডিসেম্বর ভোরে ধলেশ্বরী নদী দিয়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। ধলেশ্বরীর অপর পারে এক চরে তারা নোঙ্গর আশ্রয় নিয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে মুক্তিযোদ্ধারা চলে আসলো। 11 ডিসেম্বর ভোর রাতের কথা বলছি। তখন আমরা একত্র হয়ে একদিকে বিজয়ের উল্লাস। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলবে এমন আশা প্রকাশ করেছেন ভারতের বিশ্লেষকরা। বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর বিশেষ গুরুত্ব বহন করে বলেও মনে করছেন তারা। তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় তা খুব একটা ফলপ্রসূ হবে না বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকে। গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চির ধরেছে বাংলাদেশ ভারত সম্পর্কে। সেই তিক্ততা আরও বাড়ে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের পর। এ পরিস্থিতিতে গেল সোমবার ঢাকায় হয়ে গেল বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক রাখতে চায় ভারত সরকার। বৈঠকের পর এমন বার্তাই দেন ভারতের পররাষ্ট্র সচিব। বিক্রম মিশ্রের এই সফরে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদী কলকাতার প্রবীণ সাংবাদিক স্নেহাশিস সুর। চলমান পরিস্থিতিতে তার এ সফর বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করেন তিনি। সুতরাং এতদিন পর যে সরাসরি পররাষ্ট্র সচিব পর্যায়ে গিয়ে দু দেশের পররাষ্ট্র সচিবের যে বৈঠক হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আগের মতোই। প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা সেই দেশের সরকারের আশু পালনীয় কর্তব্য। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে নির্দিষ্ট কোনো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন লেখক, সাংবাদিক ও আঞ্চলিক বিশেষজ্ঞ সুবীর ভৌমিক। না, বড় গলার তো কোনো লক্ষণ দেখছি না। এক ধরনের সরকার থাকলে সম্পর্ক ততটা ভালো হয় না।
এবং নানা রকম সমস্যা দেখা দেয়। একটা তো বড় গন্ডগোল আসছে যে ওখানে শেখ হাসিনাকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন রকম মামলায় জড়ানো হয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন তারা চাইবে। ভারত কি শেখ হাসিনাকে তুলে দেবে? এই জায়গাতে তো একটা বড় গন্ডগোলের জায়গা রয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত দ্বন্দ্বের মূল কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান। তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর দুই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর করে গেছেন তিনি। এতে দুই দেশের সম্পর্কের বরফ গলবে এমন আশা ভারতের বিশ্লেষকরা করছেন। আমরা মাত্রই দেখলাম প্রতিবেদনে, কিন্তু বাস্তবতা কি বলছে? কতটা ফলপ্রসূ হতে পারে এই বৈঠক? দেখুন, যে বৈঠক হয়েছে তাতে কিন্তু বরফ গলবে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল, বাস্তবে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কেননা দুই দেশের রাজনৈতিক যে সমস্ত নেতারা আছেন তারা যেভাবে একের পর এক উক্তি বা বক্তব্য রাখছেন তাতে স্বাভাবিকভাবেই কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকেই যাচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। তবে সরকারি ভাবে কোনো দুই দেশের থেকেই কিন্তু যে পরিস্থিতি তাতে যে সম্পর্ক দীর্ঘদিন ধরে বাংলাদেশ বা ভারতের মধ্যে ছিল তা আমরা সকলেই জানি এবং দুই দেশের নাগরিকরাও তা ভালোভাবেই জানে, এবং সেই সম্পর্কে যাতে কোনোভাবেই চীন না ধরে তা কিন্তু দু রাষ্ট্রের পররাষ্ট্র সচিবরা কিন্তু নিশ্চিত করার জন্য বারংবার বৈঠক করছেন। একে অপরের প্রতি যে বিশ্বাস আগেকার দিনে যেভাবে কাজ হয়েছে সেই কাজ যেন বজায় থাকে এবং দুই দেশের সম্পর্ক যেন বজায় থাকে, সেই জায়গায় নির্দিষ্টভাবে কিন্তু তারা কাজ করে চলেছে। তবে রাজনৈতিক ভাবে দুই দেশের থেকে যে ধরনের বক্তব্য উঠে আসছে, সম্প্রতিকালে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বা তার জামিন নামঞ্জুর করার পরে যেভাবে ভারতে বাংলাদেশের প্রতি বিদ্বেষ বা একাধিক বক্তব্য উঠে এসেছে, সে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হোক বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কিন্তু স্বাভাবিকভাবে সেই দেশে সাধারণ বা বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি একাধিক বক্তব্য উঠে এসে, এবং এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জায়গায় কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, দুই দেশের যে সাধারণ মানুষ তারা কিন্তু শান্তিতে থাকতে চাইছে, এবং যে বক্তব্যটা ইতিমধ্যেই আমরা পাচ্ছি যে সাধারণ মানুষ ইতিমধ্যেই সংখ্যায় কম হলেও প্রচুর মানুষ কিন্তু কলকাতায় এখনো পর্যন্ত কিন্তু আসছেন তাদের চিকিৎসা বা স্থানীয় কাজকর্ম করতে, এবং তারা চাইছেন যে সরকার 5ই আগস্টের পরে যে সরকার এসছেন বর্তমানে, সেই সরকার যেন দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে কাজ করে এবং যত তাড়াতাড়ি এই পরিস্থিতি স্বাভাবিক হয় সেই দিকেই কিন্তু সকলে তাকিয়ে। আমরা দেখেছি দুই দেশেই 5ই আগস্টের পরে বাংলাদেশে যে জি বিশ্বনাথ, আপনি বলছেন যে দুই দেশের সম্পর্ক উন্নয়নে যে বিষয়টি সেটি, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বেশ কিছু অমীমাংসিত বিষয় তো আছে, যেমন তিস্তা পানি বন্টন সহ অন্যান্য অমীমাংসিত এইসব বিষয় নিয়ে আসলে কোনো আশা দেখছেন কিনা আপনি? দেখুন, এই বিষয়টা নিয়ে এর আগেও কিন্তু আলোচনা হয়েছিল ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের সঙ্গে। কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি নিয়ে কিন্তু বাংলাদেশকে একটি আশা দিয়েছেন, কিন্তু তার পরবর্তী সময়ে বাংলাদেশে যে ঘটনা ঘটে গিয়েছে, নতুন সরকার গঠন হয়েছে এবং সেই সরকারের যে আলোচনার বিষয় গত সপ্তাহে বিক্রম মিশ্র গিয়েছিলেন, সেইখানে কিন্তু এই তিস্তা প্রস্তাবও কিন্তু উঠেছেন, এবং সেই জায়গায় কি চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা যেমন দেখার জায়গা, এবং একই সঙ্গে কিন্তু যে পশ্চিমবঙ্গের যে অবস্থান অর্থাৎ বর্ডারের জায়গা, যে সেই জায়গায় কি নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং সব থেকে বড় কথা বর্তমানে শেখ হাসিনা কিন্তু ভারতে আশ্রয়রত। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে নিজেদের দেশে ফেরত চাইবেন, সেই জায়গায় ভারত কি পদক্ষেপ নেন সেই দিকেই কিন্তু অনেকটাই নির্ভর করছে দুই দেশের সম্পর্ক কতটা আগামী দিনে মসৃণ হবে। এখন সেই দিকেই কিন্তু সকলের লক্ষ্য রয়েছে। এখন বিষয় দেখার দুই দেশের যে সমস্ত সরকারি আধিকারিক বা সচিবরা রয়েছেন তারা কিন্তু সম্পর্ক আগের মতোই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, এবং সেই জায়গায় ভারতের জায়গা থেকে যেমন চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কিন্তু সেই চেষ্টাই করা হচ্ছে। তবে রাজনৈতিক ভাবে ফায়দা তোলার জন্য যেভাবে
পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে একের পর এক বক্তব্য উঠে আসছে তা কিন্তু জি বিশ্বনাথ, স্বাভাবিকভাবেই আমি এই বিষয়টি নিয়েই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে সম্প্রতি বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন সেটার কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখেছি। এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা বলছি সম্পর্ক উন্নয়নের কথা, কিন্তু এ ধরনের মন্তব্য করলে সম্পর্কের উপর সেই প্রভাবটা পড়ে কিনা? একেবারেই পরে। কেন? দুই প্রতিবেশী রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে সিদ্ধান্ত তা কিন্তু কেন্দ্র সরকারের নেবার কথা এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সেই কথা বললেও দুটি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তিনি মাঝে মধ্যেই উক্তি করে বসছেন। প্রথমে দেখা যায় হচ্ছে কি তিনি কেন্দ্র সরকার বা ভারত সরকারকে বলেন বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী বা শান্তি দূত পাঠানোর জন্য যেন তারা আলোচনা করেন। কিছুদিন গত সপ্তাহে দেখা যাচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে যদি বাংলাদেশ ভারতের আসেন বা ভারত দখল করতে আসছেন সেই ক্ষেত্রে তারা কিন্তু হাতে ললিপপ ধরে নিচ্ছে। সেই জায়গায় এই রকমের মন্তব্য করলে কিন্তু স্বাভাবিকভাবেই সম্পর্কের যে মসৃণতা ধীরে ধীরে তৈরি হওয়ার জায়গা তৈরি হচ্ছে সেই জায়গায় আমরা অনেকটাই পিছিয়ে আসছি। সেই ক্ষেত্রে দুই দেশের রাজনৈতিক যে সমস্ত কর্তা বা ব্যক্তিত্বরা আছে তারা যদি সংযত না হন তাহলে সরকারিভাবে যে চেষ্টা করা হচ্ছে তার সেই চেষ্টায় কিন্তু অনেকটাই বেগ পেতে হবে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে। তবে সকলেই চাইছেন দুই দেশের সম্পর্ক, দুই প্রতিবেশী রাষ্ট্র তাদের যে সম্পর্ক দীর্ঘদিনের ছিল সেই সম্পর্ক যাতে আবার পুনরায় আগের মতন জায়গায় ফিরে আসে সেই চেষ্টা কিন্তু দুই রাষ্ট্রের জায়গা থেকেই চেষ্টা করা হচ্ছে। বিশ্বনাথ দাস, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভারতের আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখী বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের লং মার্চ এখন নরসিংদীতে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। আমরা যাচ্ছি তার কাছে। তোফায়েল, বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের লং মার্চে লোক সমাগম কেমন দেখছেন জানাবেন এবং দলের নেতাকর্মীরা কি বলছেন? আমি আপনি যেমনটা জানাচ্ছিলেন যে ভারতের যে আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলা ভাঙচুর এবং যে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল কিন্তু আজকে ঢাকা থেকে ভারতের আগরতলা অভিমুখে কিন্তু লং মার্চ করছে। তো এই কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় অতিক্রম করেছেন যুবদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু এখানে যুবদলের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় নেতাদেরকে স্বাগত জানাতে এবং তাদেরকে সহযোগী হিসাবে তাদের লং মার্চে অংশগ্রহণ করতে কিন্তু তারা এখানে জেলখানা মোড়ে অবস্থান নিয়েছেন। তবে নরসিংদীর মাধবদী সাহেব প্রতাপ কিংবা পাঁচনা এমনকি জেলখানা মোড়েও কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা নামে দিয়ে শুধুমাত্র যে যুবদলের নেতাকর্মীরা তাদেরকে স্বাগতম জানিয়েছেন সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা একটু কথা বলতে চাই নরসিংদী জেলা যুবদলের একজন নেতার সাথে। আপনাকে জানাতে একটু যদি জানতে চাই যে আপনার কোন কোন নেতা এখনো পর্যন্ত লং মার্চ অতিক্রম করেছে এই অঞ্চলে? আমাদের যুবদলের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রেসিডেন্ট আব্দুল মোনায়েম মুন্না এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই আমাদের এই লং মার্চের এই নরসিংদী জেলা অতিক্রম করেছে। ইতিমধ্যে অতিক্রম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক সোহেল ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিক্রম করেছে। আমরাও এখানে অবস্থান করছি, আরো কিছু নেতা আছে, আমরা বিদায় করে আমরা চলে যাব। ধন্যবাদ। সামিয়া, শুনছিলেন যে এখানে যুবদল নেতা জানাচ্ছিলেন যে তারাও কিন্তু তাদের নেতাদের সাথে নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে ঢাকার আগরতলার উদ্দেশ্যে রওনা হবে এবং আমরা জানি যে ভৈরবে একটি সভা হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে নেতারা ভৈরবের কাছাকাছি গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু এখনো পর্যন্ত লং মার্চ অভিমুখী যে সকল গাড়ি রয়েছে সেগুলো কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড় অতিক্রম করছে। আমরা নেতাদের বিপুল উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে আগরতলা অভিমুখে যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে স্পষ্ট দাবি সেটি নিয়ে কিন্তু তারা লং মার্চ অভিমুখে যাচ্ছে। তো সামনে এই ছিল ঢাকা সিলেট মহাসড়ক থেকে নরসিংদীতে লং মার্চ পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি। স্বপন, ধন্যবাদ আপনাকে। হিমেল বাতাসে কাঁপতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়। সেই সাথে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার দাপট। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়কগুলো। রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন।
কুয়াশার সাথে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। জীবিকার প্রয়োজনে শীত উপেক্ষা করে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। সকালে জয়পুরহাট সহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। মাগুরায় সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা আরও 2-1 দিন থাকতে পারে বলে জানা গেছে। এদিকে রাজধানীতেও রাত থেকে বইছে শীতের হাওয়া। সকাল থেকেই কুয়াশায় ঢেকে আছে চারপাশ। শীত উপেক্ষা করেই জীবন জীবিকার তাগিদে বের হয়েছে মানুষ। অন্যদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া ও শরীয়তপুর চাঁদপুর নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শীতের আগমনে সিরাজগঞ্জের কাজীপুরে সরগরম কম্বল শিল্প। গার্মেন্টসের ঝুট কাপড় জোড়া লাগিয়ে তৈরি হচ্ছে কম্বল। দাম কম ও মান ভালো হওয়ায় এই শীত বস্ত্রের চাহিদা রয়েছে দেশ জুড়ে। শিল্পের প্রসারে নানা পরিকল্পনার কথা জানালেন উপজেলা প্রশাসন। প্রতিবছর শীত মৌসুম শুরুর 6 মাস আগে থেকেই ঝুট কাপড় জোড়া লাগিয়ে কম্বল তৈরির তোড়জোড় শুরু হয় সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লীতে। স্থানীয় ব্যবসায়ীরা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টসের টুকরো কাপড় কিনে আনেন এখানে। বাছাই করা কাপড় দিয়ে তৈরি হয় কম্বল, বিক্রি করা হয় শিমুলদায়ের বাজারে। গাজীপুরের শিমুলদায়ের ছালাভরা কনকুনিয়া, ধেকুরিয়া সহ আশেপাশের 25 থেকে 30টি গ্রামে গড়ে উঠেছে এই কম্বল শিল্প। উত্তরের জেলাগুলো ছাড়াও কম্বল বিক্রি হয় ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ সহ সারা দেশে। এই শিল্পের সাথে জড়িত হয়ে ভাগ্য পরিবর্তন ঘটছে যমুনার ভাঙন কবলিত হতদরিদ্র মানুষের। কারিগরদের সাথে এ কাজ করে লেখাপড়ার খরচ জোগাড়ের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরাও। এটা দিয়ে আমাদের এখানকার অত্র অঞ্চলের অনেক মানুষের, দিনমজুর মানুষের অনেক সুফল বয়ে আনছে, যা আমাদের এই এলাকার বাণিজ্যিক ব্যবস্থাকে আরও উন্নত করছে। এখন শীতের কাজ শুরু হয়েছে। সাধারণত 6 মাস এই শীতের কাজ করে থাকি। এই কাজ করে আমাদের 6 মাস যে কাজ করি তাতে যে পারিশ্রমিক পাই তাতে আমাদের সংসার পুরো 1 বছর চলে যায়। আমরা সবাই স্টুডেন্ট এখানে যারা কাজ বাজ করে থাকি, আমরা পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করি। পার ডে 1000, 700, 800, 1200 এরকম পড়ে। এই শিল্পের প্রসারে স্বল্প সুদে ঋণের পাশাপাশি লেনদেন নিরাপদ করতে একটি ব্যাংকের শাখা স্থাপনের দাবি ব্যবসায়ীদের। মূল দাবি হচ্ছে যে সেখানে স্বল্প ঋণে একটা ব্যাংক স্থাপন করা দরকার। সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদের এই দাবিটি বাস্তবায়নের জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে। শিল্পের প্রসার ঘটাতে ব্যবসায়ীদের পাশে থেকে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি দপ্তরের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছি। নিরাপদ লেনদেনের জন্য উপজেলা প্রশাসন এখানে ব্যাংকের শাখা স্থাপন সহ অন্যান্য যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত। শীত মৌসুমে 200 থেকে 300 কোটি টাকার কম্বল বিক্রি হয় এই পল্লীতে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।